আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। সকলকে শুভ বিকেল জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে থাকার কথা সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে স্যার উইলিয়াম বেভারিজের জীবনী দিয়ে আমরা ক্লাসটি শেষ করেছিলাম এবং আমাদের গত ক্লাসের শেষ কথা ছিল যে আমরা আগামী ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমাদের বেভারিজ রিপোর্ট নিয়ে আলোচনা করার কথা। ক্লাসের শুরুতেই যেহেতু আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতা যুদ্ধ সহ বাংলাদেশের জন্য নিজের জীবন দানকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনাটি হচ্ছে আমাদের বেভারিজ রিপোর্ট, যেটি আমরা ইংল্যান্ডের সমাজকর্মের বিকাশের ক্ষেত্রে যে সকল আইন, সংগঠন এবং রিপোর্ট বা বিভিন্ন প্রতিবেদন বড় একটা ভূমিকা রেখেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে বেভারিজ রিপোর্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জানার জন্য বলি, আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী যে আমাদের ক্লাস হবে সেই ক্লাসে আমরা বিভিন্ন সংগঠন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বের আমাদের ক্লাসগুলো তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো তাহলে সেখানে আমরা কি পেয়েছিলাম। সেখানে আমরা 1601 সালের দরিদ্র আইন, আমরা সেখানে পেয়েছি 1834 সালের দরিদ্র আইন সংস্কার, 1905 সালের দরিদ্র আইন কমিশন, আর আজকে আমাদের আলোচনায় আছে বেভারিজ রিপোর্ট। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি যে বেভারিজ রিপোর্ট। আমরা তার আগে দেখি যে এটা কি পটভূমিতে বা কি অবস্থার প্রেক্ষাপটে এই রিপোর্টটা এসছিল। বলা হচ্ছে যে বিংশ শতাব্দীর ভয়াবহ দুটি বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সমগ্র বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আর্থসামাজিক ক্ষেত্রেও ও নানাবিধ পরিবর্তন সাধিত হয়। সমাজ জীবনে দেখা দেয় ব্যাপক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মিত্র শক্তির পক্ষে অবস্থানকারী ইংল্যান্ডের আর্থসামাজিক সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছিল। এই সমস্যা প্রতিরোধের জন্য যে সকল ব্যবস্থা ছিল তা ছিল অপর্যাপ্ত। প্রচলিত সেবামূলক সংস্কার সাধন জরুরি হয়ে পড়ে। ইংল্যান্ডের সমাজ জীবনে যে আর্থসামাজিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয় তার নিরসনের জন্য একটি কার্যকারী পদক্ষেপ হিসাবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সূত্রপাত হয়। তাহলে মূল বিষয়টা কি হলো? পটভূমিতে মূল আমরা সারমর্ম বা সারাংশ যেটা পাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা বিশ্বে কি করে রাজনৈতিক একটা পরিবর্তনের সাথে সাথে আর্থসামাজিক পরিবর্তন। এছাড়াও তো তোমাদের মনে আছে যে শিল্প বিপ্লবের ফলে কি হয়েছিল? শিল্প বিপ্লবের ফলে কিন্তু 17 শতকের প্রথম থেকে শুরু করে অষ্টাদশ শতকের শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড সহ ইউরোপে যে উৎপাদন ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন, যেটাকে শিল্প বিপ্লব বলা হচ্ছে, এই শিল্প বিপ্লবের ফলে কিন্তু একটা ব্যাপক আর্থসামাজিক পরিবর্তন। আর তার পরপরই আর কি, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রথম বিশ্বযুদ্ধ এবং পরবর্তীতে
ওই প্রথম অর্ধেকের মধ্যেই আর কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এতে রাজনৈতিক পট পরিবর্তন এবং সারা বিশ্বের একটা ব্যাপক আর্থসামাজিক পরিবর্তন, যে কারণে প্রচলিত যে আমাদের বিভিন্ন সেবামূলক যে কাজগুলো ছিল, এই সেবামূলক কাজগুলো সংস্কার করা বা সেবামূলক কাজগুলোর পরিবর্তন করা এটা জরুরি হয়ে যায়। তাইলে সেই সেবামূলক কাজের পরিবর্তনের হেতু হিসাবে বেভারেজ রিপোর্টটি আসে। এরপরে আমরা দেখি যে বেভারেজ রিপোর্ট এমনি এমনি তো আসলো না, বা কিভাবে আসলো বেভারেজ রিপোর্টটা। বলা হচ্ছে কি, সেই সময়কার ইংল্যান্ডের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী লেবার পার্টির শ্রম ও পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড 1941 সালে ইন্টারডিপার্টমেন্টাল কমিটি অন সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যালাইড সার্ভিসেস, ইন্টারডিপার্টমেন্টাল কমিটি অন সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যালাইড সার্ভিসেস অর্থাৎ সামাজিক বীমা ও অনুরূপ কর্মসূচির আন্তঃবিভাগীয় কমিটি, এই যে সামাজিক বীমা এবং অনুরূপ কমিটির আন্তঃবিভাগীয় কমিটি, এটি গঠন করেন। এই কমিটির সভাপতি নির্বাচন করা হয় বা সভাপতির দায়িত্ব দেয়া হয় প্রখ্যাত অর্থনীতিবিদ ও আইনজ্ঞ স্যার উইলিয়াম বেভারেজকে। এই কমিটির কাজ ছিল অর্থনীতি বিষয়ক বিভিন্ন বিভাগ, সামাজিক বীমা, সামাজিক সাহায্য, পেনশন এবং স্বাস্থ্য সংক্রান্ত 11টি বিভাগের প্রতিনিধিদের সদস্য করে কি করা হয়, এই কমিটির তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে করে এই কমিটি কি করবে, এই কমিটি একটা কার্যকরী বা একটা যুগোপযোগী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত একটি আইন পাশ করবে। সেই হিসাবে আমরা দেখি যে সেখানকার কি, যদি গত ক্লাসে থেকে থাকো তাহলে আর এটি আলোচনার দরকার নাই। আর যদি আজকে এই ক্লাসে কেউ নতুন করে জয়েন করো, তাহলে একটু বলে দিই যে স্যার উইলিয়াম বেভারেজ জন্মগতভাবে কিন্তু তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার আমাদের বর্তমান রংপুর জেলায় জন্মগ্রহণ করেন 1879 সালে 5 মার্চ। লর্ড উইলিয়াম বেভারেজের পিতা হেনরি বেভারেজ, ইনি 1875 সাল থেকে ব্রিটিশ ভারতের একজন সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসাবে রংপুর অঞ্চলের জেলা ও সেশন জজ হিসাবে কর্মরত ছিলেন। তাহলে জন্মগতভাবে কিন্তু স্যার উইলিয়াম বেভারেজ এই কি বলা যায় বাংলাদেশের, কিন্তু তখন তো বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না, তখন এটা টোটালটাই ছিল ব্রিটিশ ইন্ডিয়া বা ব্রিটিশ ভারত। সেই ব্রিটিশ ভারতে তিনি জন্মগ্রহণ করে, পরবর্তীতে তিনি তার শিক্ষা দীক্ষা সবকিছু লন্ডনে, তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এবং 1937 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন। এবং তার একটি বড় পরিচয় হচ্ছে, আমরা যে আধুনিক কল্যাণ রাষ্ট্রের কথা বলি বা রাষ্ট্রবিজ্ঞানের যে কল্যাণ রাষ্ট্রের ধারণাটি আছে, এই কল্যাণ রাষ্ট্রের তাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন পুরোধা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার তিনি হচ্ছেন জনক। অর্থাৎ এই তার রিপোর্ট প্রণয়নের পর বা তার রিপোর্ট পেশ করার পর এই সামাজিক নিরাপত্তা বিষয়টি সারা বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে এবং এটি বিভিন্ন দেশ কার্যকর করার ব্যবস্থা করে। এখন আমরা আসি যে বেভারেজ রিপোর্টটা কি। বেভারেজ রিপোর্টটা হচ্ছে যে আমরা বললাম যে স্যার উইলিয়াম বেভারেজের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়, সেই কমিটিটি হচ্ছে বেভারেজ কমিটি। আর এই বেভারেজ কমিটি তৎকালীন ইংল্যান্ডের বিভিন্ন মানুষের সাথে, যেটাকে আমরা বলছি যে সর্বস্তরের জনগণের সাথে, এছাড়াও বিভিন্ন বণিক সমিতি, উৎপাদক সমিতি বা সংঘ, বাণিজ্যিক ও বীমা কোম্পানি, শ্রমিক সংঘ, ভোক্তা সমবায় সমিতি, এই সকল মানুষের বা সকল ব্যক্তিদের কাছ থেকে তাদের মতামত গ্রহণ করে, তাদের সাক্ষাৎকার গ্রহণ করে
এবং তাদের কাজগুলোকে তারা পর্যবেক্ষণ করে 1942 সালের 20 নভেম্বর বাস্তব ভিত্তিক একটি সুপারিশ মালা সরকারের কাছে পেশ করে, যেটি সমাজসেবার ইতিহাসের ক্ষেত্রে বা সামাজিক নিরাপত্তার ইতিহাসের ক্ষেত্রে বেভারেজ রিপোর্ট নামে বিখ্যাত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কিন্তু কয়েকটি প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, তাই না? একটু চিন্তা করে দেখো, অলরেডি হয়তো তোমরা সেই প্রশ্নটি বেরো করে ফেলেছো যে হতে পারে কি হতে পারে যে স্যার উইলিয়াম বেভারেজ কোন তারিখে বা কত সালে কখন সরকারের কাছে সুপারিশ মালা সহ একটি রিপোর্ট পেশ করে। তাহলে আমাদের সেটি হলো 1942 সালের 20 নভেম্বর। অথবা প্রশ্ন এটি থাকতে পারে যে উইলিয়াম বেভারেজের নেতৃত্বে যে কমিটি ছিল সেই কমিটির নাম কি? তাহলে সেই কমিটির নাম হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল কমিটি অন সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যালাইড সার্ভিসেস। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা প্রশ্নের উত্তরও পাচ্ছি। মজার ব্যাপার কি সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলে আমরা কিন্তু যদি বই একেবারে লাইন বাই লাইন পড়ে যাই, তাহলেই কিন্তু একটু মনোযোগের সাথে যদি আমরা পড়ে যাই, তাহলেই কিন্তু আমাদের কাছে বিষয়গুলো, যে কোনো প্রশ্ন বা যে কোনো উত্তর লেখা আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। আবার যদি আমরা বলি যে সর্বস্তরের জনগণ বা সেই উইলিয়াম বেভারেজের সাথে কারা কারা যুক্ত ছিলেন, তাইলে আমরা এখানে যে যাদের কথা বলছি, যেমন বলছি আমরা বণিক সমিতির কথা, আমরা বলছি উৎপাদক সংঘের কথা, আমরা বলছি বাণিজ্যিক ও বীমা কোম্পানির কথা, শ্রমিক সংঘের কথা, আমরা বলছি ভোক্তা সমবায় সমিতির কথা। তাহলে এটিও কিন্তু আমাদের কারা কারা ছিল, আমাদের কিন্তু মাল্টিপল এই চয়েসের মধ্যে কিন্তু এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এখান থেকে যে ধারণাটি পেলাম যে বেভারেজ রিপোর্টটা কি, বেভারেজ রিপোর্টটা খুব সংক্ষেপে যদি বা এক কথায় আমরা যদি বলি যে স্যার লর্ড উইলিয়াম বেভারেজ, দুঃখিত লর্ড না, উনি স্যার উইলিয়াম বেভারেজের নেতৃত্বে ইন্টার ডিপার্টমেন্টাল কমিটি অন সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যালাইড সার্ভিসেস, এরা যে রিপোর্টটি পেশ করে সরকারের নিকট, সেটি হচ্ছে বেভারেজ রিপোর্ট। বেভারেজ রিপোর্ট পেশ করার সময় বা পেশ যখন করলো, তখন তারা সমাজের বিভিন্ন দিক, আমরা আগেরটাতে কি বলেছি যে বিভিন্ন মানুষের কাছ থেকে কি করলো পড়ে, মানে মতামত এবং বিভিন্ন তাদের কার্যাবলী অবজার্ভ করা, তাদের কাজ দেখা, এই সব কাজ করে তারা উন্নয়নের পথে, তৎকালীন ইংল্যান্ডের সমাজের উন্নয়নের পথে 5টি বাধাকে চিহ্নিত করলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই 5টি বাধা তৎকালীন ইংল্যান্ড না, সারা বিশ্বব্যাপী কিন্তু এই বাধাগুলি এখনো মানুষকে ক্ষতিগ্রস্ত করছে বা একটা দেশ বা একটা রাষ্ট্রকে অনগ্রসর করে রেখেছে বা পিছিয়ে রেখেছে। সেই বাধাগুলিকে এক কথায় তিনি বা সেই কমিটি রিপোর্টে বলেছিলেন কি 5 জায়ান্টস, বা বাংলায় সেটাকে আমরা বলছি পঞ্চদৈত্য। পঞ্চ হচ্ছে 5, আর দৈত্য মানে তো বোঝাই রূপকথার সেই বিরাট বড় বড় চোখ, বিরাট বড় নাক, বিরাট বড় মুখ, বিরাট বড় বড় দাঁত, তাই না, বড় বড় আঙ্গুল, একটা বিভৎস দৈত্য আকৃতি বলে না, সেই বিশাল আকৃতি বা দৈত্য আকৃতির যে একটা কাল্পনিক যে বিষয় আছে সেটাই হচ্ছে দৈত্য। আর সেটাকে বেভারেজ রিপোর্ট 5 জায়ান্টস, বা বাংলাতে আমরা সেটাকে বলছি পঞ্চদৈত্য। এই পঞ্চদৈত্যগুলো কি? পঞ্চদৈত্যগুলো বলা হচ্ছে অভাব বা দারিদ্র, বলা হচ্ছে অজ্ঞতা, যেটাকে অন্য ভাষায় বলা যায় শিক্ষার অভাব, রোগ ব্যাধি বা ডিজিজ, যেটাকে আমরা বললি ইল হেলথ বা অসুস্থতা, তারপরে বলা হচ্ছে কি মলিনতা। এই মলিনতা হচ্ছে, এখানে আমরা বলছি যে শব্দটি পুয়ার হাউজিং বা ভঙ্গুর গৃহ, অর্থাৎ বস্তি এলাকা বা বসবাসের জায়গাটা হচ্ছে দুর্বল জায়গা বা সেরকম মাথা গোজার ঠাইটা সেরকম স্থায়ী না, বা ছিন্নমূল মানুষের যে বাসস্থানের অবস্থা, সেটাকেই বলা হয় কিন্তু পুয়ার হাউজিং বা
ভঙ্গুর গৃহ। আর সব থেকে শেষে বলা হচ্ছে অলসতা বা আইডলনেস, বা যেটাকে আমরা অন্য কথায় বলতে পারি আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখনো খেয়াল করে দেখি যে বিশ্বের অনগ্রসর বা পিছিয়ে পড়া দেশগুলোতে কিন্তু এই সমস্যা প্রত্যেকটি আছে। যেমন অভাব বা দারিদ্র্য আছে, সেসব দেশে অজ্ঞতা আছে, সেসব দেশে মানুষের শারীরিক মানসিক বিভিন্ন ধরনের অসুস্থতা আছে, আছে গৃহ সমস্যা বা বাসস্থানের সমস্যা, আছে অলসতা বা আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বা বলা যায় বেকারত্ব। এই যে এই পাঁচটা জিনিসকে 5 জায়ান্টস কেন বলা হলো? যে এরা কিন্তু যে কোনো সমস্যার মূল বা গোড়া বা উৎসভূমি। কিরকম ভাবে উৎসভূমি? আমরা যদি আমাদের পরের স্লাইডে চলে যাই তাহলে এটা আমরা দেখতে পারি। এই যে পঞ্চদত্ত, এর ফলে কি কি আমাদের সমাজে বা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে একটু দেখে নাও। বলা হচ্ছে অভাব, যেটাকে আমরা অন্য ভাষায় বলছি দারিদ্র্য। দারিদ্র্য থাকলে কি হয়? অপরাধ প্রবণতা বাড়ে। দারিদ্র থাকলে মানুষ স্বাস্থ্যহীনতায় ভোগে। দারিদ্র থাকলে মানুষ ভিক্ষাবৃত্তি করে। দারিদ্র থাকলে বিভিন্ন ধরনের পারিবারিক কলহ বা বিভিন্ন ধরনের পারিবারিক বিবাদ এগুলি হয়। তারপরে যদি আমরা রোগের ক্ষেত্রে আসি, রোগ অর্থই হলো স্বাস্থ্যহীনতা। স্বাস্থ্যহীনতা সেখান থেকে পুষ্টিহীনতা, মানসিক অসুস্থতা। আরো যদি আমরা বলতে যাই, যদি স্বাস্থ্যহীন হয় কর্মক্ষমতা কমে যায়, আর কর্মক্ষমতা যখন কমে যায় আস্তে আস্তে সে আনএমপ্লয়মেন্ট বা বেকারের দিকে ধাবিত হয় বা বেকারত্বের শিকার হয়। তাহলে এটা রোগ ব্যাধি থেকে এগুলো আসছে। যদি আমরা অজ্ঞতা বলি, আমরা তো এখানে অল্প কিছু রেখেছি। তোমরা যদি আরো একটু গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে যে এখান থেকে আরো অনেক সমস্যা বের হচ্ছে। কেননা সামাজিক সমস্যার একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সমস্যার পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা। অর্থাৎ একটা সমস্যার সাথে আরেকটা সমস্যার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ আত্মীয়তা। তুমি যদি শুধু দারিদ্র্যই বলো বা তুমি যদি অভাবে চলে যাও, অভাবের থেকেই মানুষের স্বাস্থ্যহীনতা, রোগ ব্যাধি। অভাবের থেকেই মানুষের অপরাধ প্রবণতা বৃদ্ধি। অভাবের থেকেই মানুষ কিন্তু এই যে মানসিক এবং পরিবেশগত বিভিন্ন ধরনের অসুবিধা, ঘুষ, দুর্নীতি, চুরি ইত্যাদি কাজ করে। অভাবের থেকেই মানুষ এই যে মানে যখন এই যে শরীর স্বাস্থ্য ভালো থাকে না, যখন শারীরিক মানসিক অসুস্থতা থাকে তখন কাজে অনীহা থাকে। অভাব থেকেই মানুষের মধ্যে এই মাদকাসক্তি চলে আসে। অভাব থেকেই মানুষের পরনির্ভরশীলতা চলে আসে। তাহলে আমরা দেখছি প্রত্যেকটা সমস্যার সাথে প্রত্যেকটা সমস্যার কিন্তু একটা গভীর আত্মীয়তা, এবং শুধু গভীর আত্মীয়তা না বা পরস্পর সম্পর্কযুক্ত না, পরস্পর আবার কিন্তু নির্ভরশীল। কিরকম নির্ভরশীল? তুমি যদি দারিদ্র্য মুক্ত হও তাহলে তোমার স্বাস্থ্যহানি বা স্বাস্থ্যহীনতা বা তোমার পুষ্টিহীনতা এটা দূর হয়ে যাবে। তোমার এই যে মানসিক এবং পরিবেশগত যে অসুস্থতা সেটা দূর হয়ে যাবে। তুমি অশ্লীল কাজ, তারপরে অপরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, এগুলো থেকে তুমি বিরত থাকবে। আমার যদি সেই দারিদ্র্য দূর হয়ে যায় তাহলে আমার যখন শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাচ্ছে, আমি অপরাধ প্রবণতা থেকে ফিরছি, আমার মানসিক অবস্থা ভালো হচ্ছে, আমি কাজে আগ্রহ বা স্পৃহা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে সামাজিক সমস্যা তোমাদের দ্বিতীয় বর্ষের অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা যাবে তখন এই সামাজিক সমস্যা পড়বে। এখন জাস্ট তোমাদেরকে একটু টাস্ক দিয়ে রাখলাম যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সম্পর্ক আছে। আর এই জিনিসগুলোকেই বেভারেজ রিপোর্টে কি করা হয়েছে, বলা হয়েছে 5 জায়ান্টস। আর এগুলোই মানুষের উন্নয়নের পথে এক একটা প্রতিবন্ধকতা বা এক একটা বাধা। এই প্রতিবন্ধকতা বা বাধাকে দূর করতে পারলেই কি হবে? মানুষের স্বাভাবিক জীবন বা স্বাচ্ছন্দ্যময় জীবন ফিরে আসবে। এই জন্য এই বেভারেজ কমিটি বা বেভারেজ রিপোর্টে
কিছু সুপারিশ করা হলো, কিছু বিষয় সুপারিশ করলো যে আমরা এই যে 5 জায়ান্টস পেয়েছিলাম, 5 জায়ান্টসের এই যে এই বিষয়গুলো আছে, যত সব আমাদের এখানে কি বিষয়, আমাদের সব হলো নেগেটিভ বিষয়। দারিদ্র, অপরাধ প্রবণতা, পুষ্টিহীনতা, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, অপরিচ্ছন্ন পরিবেশ, মাদকাসক্তি, পরনির্ভরতা, কর্মহীনতা, এই যে এই বিষয়গুলোকে বেভারেজ রিপোর্ট চিহ্নিত করলো যে এইগুলো মানুষের জন্য, মানুষের উন্নতি বা অগ্রগতির পথে বাধা। আর এই উন্নতি বা অগ্রগতির পথে যেগুলো বাধা বা তাদের চোখে যেগুলো আসলো, এগুলোকে দূর করার জন্য তারা কিছু প্রপোজাল বা সুপারিশ রাখলেন। সেই সুপারিশগুলো কি আমরা দেখি। একীভূত, সমন্বিত এবং পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি। সামাজিক বীমা সুবিধা থেকে বঞ্চিত জনগণের জন্য জাতীয় ভিত্তিক কর্মসূচির মাধ্যমে সরকারি সাহায্যের প্রবর্তন করা। প্রথম শিশুর পরবর্তী শিশুদের জন্য সাপ্তাহিক শিশু ভাতার ব্যবস্থা করা। সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে ব্যাপকভাবে স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা প্রদান করা। অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক গণবেকারত্ব প্রতিরোধকল্পে সরকারি পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি তো শুধু রিডিং পড়ে গেলাম, আশা করি তোমাদের একটু বোঝার হয়তো কষ্ট হচ্ছে। আমি আবার এটাকে রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শোনো। সেটি হচ্ছে একীভূত, সমন্বিত এবং পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি চালু করা। অর্থাৎ দেশের সকল জনগণের জন্য একীভূত মানে এক কেন্দ্রিক, এক জায়গায় নিয়ে এসে সকলকে কিসের, সমন্বিত এবং পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচির আওতায় আনা। এটি একটি দিক। নেক্সট বলা হচ্ছে সামাজিক বীমা সুবিধা থেকে বঞ্চিত জনগণের জন্য জাতীয় ভিত্তিক কর্মসূচির মাধ্যমে সরকারি সাহায্যের প্রবর্তন করা। অর্থাৎ আমরা প্রথমে তো সকল জনগণের জন্য কি করলাম, সামাজিক বীমা কর্মসূচি চালু করা হয়েছে রিপোর্ট অনুযায়ী, বা রিপোর্ট সুপারিশ করেছে প্রত্যেকের জন্য সামাজিক বীমা চালু করতে হবে। আর দ্বিতীয়তে বলা হচ্ছে সামাজিক বীমা থেকেও কিন্তু বঞ্চিত কিছু জনগণ থাকবে, সবাই যে একই আওতায় আসবে তা কিন্তু না। এখন এই যে যারা বাদ থাকবে এদের জন্য জাতীয় ভিত্তিক একটা সরকারি কর্মসূচির প্রবর্তন করা। বীমার আওতার বাইরে যারা থাকলো বা বীমা থেকে বঞ্চিত যারা থাকলো তাদের জন্য আর একটা ব্যবস্থা করা। অর্থাৎ আর কিন্তু বাদ পড়ার উপায় থাকছে না। প্রথমে তো ন্যায় হচ্ছে, তারপরে হচ্ছে আবার কিছু ইনক্লুড করা হচ্ছে বা কিছু আবার সংযুক্ত করা হচ্ছে। দ্বিতীয়টি গেল। তৃতীয়টিতে আমরা আসি যে প্রত্যেকটা বিবাহিত দম্পতির বৈবাহিক জীবনের অত্যন্ত কাঙ্ক্ষিত ব্যাপার হচ্ছে তাদের সন্তান বা শিশু। প্রথম সন্তানের পর যদি অন্যান্য যেসব সন্তান জন্মগ্রহণ করবে তাদের জন্য শিশু ভাতার ব্যবস্থা করা। অর্থাৎ প্রথম সন্তানের পর অন্যান্য যে কয়জন সন্তান জন্ম নেবে পরিবারে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই বিষয়টি হচ্ছে যে তাদের কিন্তু এইসব দেশে জনশক্তি কিন্তু কম, যে কারণে বা জনসংখ্যা কম, আর যে কারণে জনশক্তি কম, কাজের লোকের কিছুটা কিন্তু ঘাটতি বা অভাব থেকে যায়। আর এই জন্য, আর যেহেতু একটা পরিবারে মা বাবা উভয়ই কাজের সাথে জড়িত বা কর্মসংস্থানে জড়িত, ওইসব দেশে কিন্তু সাধারণত মহিলারা অলস বসে থাকে না। আমাদের দেশে যে চিত্রটি তার কিন্তু বিপরীত চিত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে কর্মসংস্থানে আমাদের দেশে যে সকল মহিলা শুধুমাত্র চাকুরিজীবী না, এছাড়াও যারা
ওই দৈনিক ভিত্তিতে কাজ করে থাকে বা দৈনিক মজুরিতে কাজ করে থাকে, তাদেরও কিন্তু পরিবারের সন্তান সংখ্যা খুব স্বাভাবিকভাবে সীমিত হয়ে আসে। কারণটা হচ্ছে যে ওই ছোট বাচ্চা গর্ভধারণ থেকে শুরু করে ছোট বাচ্চা লালন পালনের বিষয়টিও কিন্তু তার কাজের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। একটা দীর্ঘ সময় তাকে কাজ থেকে অনুপস্থিত থাকতে হয়, আবার বাচ্চা নিয়ে কাজ করতে গেলে অনেক সময় কাজও পায় না, এরকম একটি ব্যাপার থাকে। যে কারণে কিন্তু ইংল্যান্ডে তখন এই বেভারিজ রিপোর্ট, এই যে যেটি পেশ করা হয়েছিল 1942 সালে, তারা যে জিনিসটি রেখেছিল যে প্রথম শিশু দেখভাল বা তার খরচ বা তার জন্য যে ব্যয়টি হবে সেটি পরিবার করবে। দ্বিতীয় এবং শিশু থেকে শুরু করে পরবর্তী যে সন্তানরা থাকবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে তারা সেই মা বাবা ভাতা পাবে। এরপর বলা হচ্ছে সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে ব্যাপক স্বাস্থ্য পুনর্বাসন সেবা প্রদান। তোমাদের একটু বলে রাখি, ইংল্যান্ড, আমেরিকা এইসব দেশে কিন্তু স্বাস্থ্য সেবাটা সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এবং রাষ্ট্র কিন্তু জনগণের সকল স্বাস্থ্য সেবা নিশ্চয়তা দেয়। আমরা যে স্বাস্থ্য সেবাগুলো আমাদের সরকারি হাসপাতালে নিতে আমরা দ্বিধাবোধ করি বা নিতে চাই না, ওখানে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। আর যারা বেসরকারিভাবে এই চিকিৎসা সেবা নিতে চায় তাদের প্রচুর খরচ, তারা কিন্তু এটা কুলিয়ে উঠতে পারে না, অনেকটা সেরকম। এই জন্য এইখানে একটি ব্যবস্থা রাখা কি যে বিনামূল্যে ব্যাপকভাবে স্বাস্থ্য সেবা পুনর্বাসনের ব্যবস্থা করা। এরপর আসছে অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক গণ বেকারত্ব প্রতিরোধ করার জন্য সরকারের পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারে তাহলে সেখানে করবে কি, সেখানে তাদেরকে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করবে বা বেকার ভাতা দিবে। এই ছিল কিন্তু বেভারিজ রিপোর্টের সুপারিশ। আর এই সুপারিশগুলোকে বাস্তবায়ন করার জন্য বেভারিজ রিপোর্টে কিছু নীতিমালা ছিল। সেই নীতিমালাটি কি হচ্ছে, একীভূত বা সমন্বিত প্রশাসন ব্যবস্থা, ব্যাপক কর্মসূচি অন্তর্ভুক্তকরণ, সমাহারে চাঁদা প্রদান, সকলকে সমানভাবে সুবিধা প্রদান, মৌলিক চাহিদা পূরণের জন্য সার্বিক সাহায্য দান এবং জনসংখ্যার শ্রেণী বিভাজন করা। মূল কথা হচ্ছে যে রিপোর্টের যে সুপারিশগুলো ছিল, সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য মূলত এই নীতিমালাগুলো নিয়ে আসা হয়েছিল। নীতিমালাগুলো আমরা ব্যাপক বা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। যদি তোমাদের কারোর চাহিদা থাকে তাহলে তোমরা অবশ্যই মন্তব্যে যদি লিখো, তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ ওইগুলো আমি আবার আলোচনা করব। আমাদের আলোচনা আজকে তো প্রায় কি এটা নিশ্চিত যে আজকে এটি শেষ ক্লাস। হয়তো এর আগে যে ক্লাসগুলো করেছো তোমাদের অনেকটা ধৈর্যচ্যুতি ঘটবে। এই জন্য আমরা কিছু কিছু বিষয় বা একটু মানে কিভাবে বলা যায় যে পার্শ্ব বিষয়গুলোকে আমরা একটু করে যাব, বাইপাস করে যাব। এরপর আমরা আসি বেভারিজ রিপোর্টের বৈশিষ্ট্যতে বলা হচ্ছে কি সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে সকল জনগণের জন্য সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা করা। যে সামাজিক নিরাপত্তার আওতায় সামাজিক সাহায্য এবং সামাজিক বীমা, এই দুইটি বিষয় থাকবে। তারপর বলা হচ্ছে সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ রাষ্ট্রীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। কোথায় কি জন্য করবে? ওই যে আমরা বলেছিলাম না, বেভারিজ রিপোর্টের পঞ্চম যে দত্ত, যেটাকে আমরা বলেছিলাম অলসতা বা অলসতার আমরা আরেকটা রূপে যদি আমরা সেটা কি দেখি যে সেটা হচ্ছে অলসতা হলো কাজে অনীহা, স্বেচ্ছা কর্মহীনতা, এই জিনিসগুলো। এই যে কাজে অনীহা বা স্বেচ্ছা কর্মহীনতা, মানুষ যখন কাজ না পায় তখন কিন্তু মানুষের মধ্যে এই প্রবণতাটা চলে আসে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যার যে ধরনের যোগ্যতা আছে সেইভাবে তার একটা কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া। এরপর বলা হচ্ছে দ্বিবিধ কর্মসূচি। দ্বিবিধ কর্মসূচি হচ্ছে একটি প্রতিরোধমূলক এবং একটি প্রতিকারমূলক কর্মসূচি। অর্থাৎ যে কোনো দুরবস্থাকে বা যে কোনো খারাপ পরিস্থিতিকে মোকাবেলার জন্য আগাম একটা, আর যখন খারাপ পরিস্থিতিতে পড়ে যাবে এই জন্য আরেকটি। একটি হলো প্রতিরোধ এবং আরেকটি হলো প্রতিকারমূলক কর্মসূচি। এটাই হলো দ্বিবিধ কর্মসূচি। এরপর বলা হচ্ছে বাস্তবায়ন নীতি।
বাস্তবায়ন নীতি বেভারেজ রিপোর্ট শুধু কিন্তু সুপারিশমালায় দেয়নি, সুপারিশমালা দেওয়ার সাথে সাথে সেটি বাস্তবায়নের কি নীতি থাকবে বা কোন নীতির ভিত্তিতে সেটা বাস্তবায়িত হবে এই বিষয়টি এখানে পরিষ্কার করা হয়েছিল। তারপর বলা হচ্ছে বিশেষ কর্মসূচি। এই বিশেষ কর্মসূচিও একটা নেওয়া হয়েছিল, যেসব ক্ষেত্রে আমরা ওই যে বললাম যে কি হবে, যে সকল নাগরিক বীমার আওতাভুক্ত হবে। সকল নাগরিক বীমার আওতাভুক্ত হবে বলেই কিন্তু সকল নাগরিক যে বীমার আওতাভুক্ত হবে তা কিন্তু না, কেউ কেউ আবার বীমা বহির্ভূত থাকবে, তাদের জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া। আর সেই তাদের ব্যবস্থাটাই হলো বিশেষ কর্মসূচি। যারা বীমা আওতার বাইরে থাকবে তাদের জন্য গৃহীত ব্যবস্থাই বীমা কর্মসূচি। এরপর হচ্ছে সার্বজনীন নিরাপত্তা কাঠামো। সার্বজনীন নিরাপত্তা কাঠামো এটা কিন্তু সামাজিক নিরাপত্তা কাঠামো, অর্থাৎ যে কোনো ধরনের বিপর্যয় রোধ করার জন্য এই সার্বজনীন নিরাপত্তা কাঠামো। এরপর হচ্ছে আয় বৃদ্ধিমূলক উদ্যোগ। যখনই কর্মসংস্থার সুযোগ সৃষ্টি হয়ে যাবে ঠিক স্বাভাবিকভাবে সেখানে কিন্তু আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন আমি একটা কাজে নিযুক্ত হব বা নিয়োজিত হব তখন সেখান থেকে কিন্তু আমার পারিশ্রমিক আসবে, আর পারিশ্রমিক আসলেই সেখানে কিন্তু পারিশ্রমিক আসা মানে তো আয় হওয়া, বা এই আয়টা বৃদ্ধি পাবে, এইটা একটা উদ্যোগ নেওয়া। তারপর বলা হচ্ছে প্রয়োজনীয় ভিত্তিক কর্মসূচি কর্মসূচি প্রণয়ন। প্রয়োজন ভিত্তিক কর্মসূচি প্রণয়ন বিষয়টা হচ্ছে যে সমাজে বা একটা রাষ্ট্রে তো সকল শ্রেণীর মানুষ একই ধরনের না, সেখানে যেমন বিভিন্ন মানুষ আছে, যেটা আমরা বলছি যে কর্মসূচি গ্রহণে জনগোষ্ঠীর শ্রেণীবিন্যাস। একটা যদি খেয়াল করো এটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে জনগণকে যে ভাগ করা, আমরা 1601 সালের দরিদ্র আইনে দেখেছি জনগণকে ওই বিশেষ করে দরিদ্র মানুষকে ভাগ করা হয়েছিল, তাই না? সেটা কি অক্ষম দরিদ্র, সক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা। ঠিক এখানে এসে বলছে যে দেশের এই সকল জনগোষ্ঠীকে একটা শ্রেণীবিন্যাস করার জন্য একটা কর্মসূচি আনতে হবে। শ্রেণীবিন্যাস করা কেমন? সকল মানুষ একই ধরনের কাজ করে না। যদি আমি আমার নিজের কথাই বলি তাহলে আমি হচ্ছে একজন চাকরিজীবী। আমার দেখা যাচ্ছে যে তোমরা যারা আমাদের এই মুহূর্তে ক্লাসের সাথে সংযুক্ত আছো, তোমাদের অনেকের অভিভাবক আছেন যিনি ব্যবসা করেন, যার নিজস্ব প্রতিষ্ঠান আছে। হয়তো বা কোনো অভিভাবক আছেন তোমাদের যিনি একজন শিল্পোদ্যোক্তা, অথবা এমন কোন শিক্ষার্থী আছো যার অভিভাবক বা যার পিতা একজন কৃষক, তিনি হচ্ছেন উৎপাদক, যিনি একজন শিল্প উদ্যোক্তা, তিনি একজন উৎপাদক, আমি একজন চাকরিজীবী বা কর্মজীবী। এইরকম ভাবে এই যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ, এই তাদের একটা শ্রেণীবিন্যাস করা এবং শ্রেণীবিন্যাসে সেই রকম ধরনের একটা কর্মসূচি, প্রয়োজনীয় ভিত্তিক কর্মসূচি। কোন প্রয়োজন? এই যে শ্রেণীবিন্যাসের জন্য। এই শ্রেণীবিন্যাস কাদের? যে লেভেলের জনগণ, তাদের জন্য যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্ট দেওয়ার জন্য। এছাড়াও বলা হচ্ছে এত কিছু করার পরেও আরেকটা ব্যবস্থা রাখা হয়েছে, বিকল্প কর্মসূচির ব্যবস্থা। অর্থাৎ একটা কর্মসূচি যে চূড়ান্ত হবে তা কিন্তু না, বা সেইটার মাধ্যমেই যে মানুষের যে সমস্যাগুলো দূর করা যাবে বা দূর হবে তা না, সেখানে একটা বিকল্প কর্মসূচির ব্যবস্থা করা। এরপর আমরা আসি বেভারেজ রিপোর্টের গুরুত্ব। বেভারেজ রিপোর্টের গুরুত্ব মূলত তিনটি। একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিত রচনা করে বা ভিত্তি রচনা করে বা ফাউন্ডেশন দেয়। দ্বিতীয় বলা হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক আইন প্রণয়ন করা। আর তৃতীয় হচ্ছে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা। এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা, বা আমরা দ্বিতীয় যেটি বলছি, প্রথমটি কি হলো? সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি রচনা। অর্থাৎ বিভিন্ন ধরনের, আমরা যদি 2 নম্বরে দেখি তাহলে এখানে কি আসছে যে বিভিন্ন কিন্তু এখানে সামাজিক নিরাপত্তামূলক, সামাজিক সাহায্য এবং সামাজিক বীমার আওতায় কিছু আইন তৎকালীন ইংল্যান্ডে পাস হয়। যে আইনগুলোর মধ্যে আছে 45 সালের পারিবারিক ভাতা আইন, 46 সালের জাতীয় বীমা আইন, 46 সালের শিল্প দুর্ঘটনা আইন, 1946 সালের জাতীয় স্বাস্থ্যসেবা আইন, 1948 সালের জাতীয় সাহায্য আইন। এই আইনগুলো প্রণয়ন করা হয়েছিল। এই আইনগুলো প্রণয়নের ফলে কি হয়েছে বলা হচ্ছে, আমরা প্রথম যেটা দেখছি যে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিতটা রচনা হলো, যে মানুষের জন্য সামাজিক বা জনগণের জন্য সামাজিক নিরাপত্তা
মূলক ব্যবস্থা গ্রহণ করা বা সামাজিক নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। এবং এইটা করার জন্য তারা কি করলো, কিছু আইন প্রণয়ন করলো। এবং এই আইন প্রণয়ন শুধু না, পরবর্তীতে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করলো। এই সামাজিক নিরাপত্তাগুলো, এই কর্মসূচিগুলো গ্রহণ করার প্রেক্ষিতে ইংল্যান্ডে যে ব্যবস্থাগুলো আসে, সেই ব্যবস্থাগুলোকে আমরা যদি দেখি, তাহলে ইংল্যান্ডে বর্তমান যে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা বলা হচ্ছে সম্পূরক সুবিধা। এই সম্পূরক সুবিধার আওতায় কি ছিল? 1948 সালের অপর্যাপ্ততা, 1965 সালে সম্পূরক সুবিধা এবং 1986 সালের সামাজিক নিরাপত্তা আইন। অর্থাৎ আমরা আমাদের পূর্ববর্তী বিষয়টাতে যদি দেখি যে 48 সালের এই যে জাতীয় সাহায্য যে আইনটা করা হয়েছিল, পরবর্তীতে যখন দেখা গেল যে আইনটা পর্যাপ্ত হচ্ছে না, তখন কি করা হলো, এই যে 48 সালের অপর্যাপ্ততা, একবার 1965 সালে এটাকে সম্পূরক একটা সুবিধা মাধ্যমে একটা চেঞ্জ করা হলো, আর 1986 সালে এটা সামাজিক নিরাপত্তা আইন হিসেবে গ্রহণ করা হলো। দ্বিতীয় ব্যাপারটি বলা হচ্ছে শিশু সুবিধা। এই শিশু সুবিধার ক্ষেত্রে বলা হচ্ছে যে 1976 সালে এই শিশু সুবিধার মধ্যে শিশুদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে, শুধু স্বাস্থ্য সেবাই কেন বলি, আমরা জন্মের পূর্ব থেকে শিশুদের জন্য যে কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়, সেটি মূলত হচ্ছে শিশু কল্যাণ কর্মসূচি। ইংল্যান্ডের এই 1976 সালের এই শিশু কল্যাণ কর্মসূচির মধ্যে কিন্তু শিশুর জন্মের পূর্ববর্তী সময় থেকে এই কর্মসূচিগুলো গ্রহণ। প্রশ্ন এসে যায় যে জন্মই হলো না, তাহলে তার জন্য কর্মসূচি গ্রহণ কিভাবে? জন্মই হয়নি, কর্মসূচি গ্রহণ হচ্ছে এইভাবে, যখন একটি শিশু মাতৃগর্ভে থাকে তখন সেই প্রসূতি মায়ের জন্য যে কর্মসূচিগুলো বা যে ব্যবস্থাগুলো, তার স্বাস্থ্যসেবা, তার পুষ্টির নিশ্চয়তা, তারপরে হচ্ছে নিরাপদ ডেলিভারি ব্যবস্থা, এইগুলোই কিন্তু শিশুর জন্ম পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থা। এ সহ তার জন্ম পরবর্তী তাকে সেবা দান করা, তার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেয়া, তার শিক্ষার নিশ্চয়তা দেয়া, এই সমস্ত কাজ কিন্তু এই শিশু সুবিধার মধ্যে চলে আসছে। এটিও কিন্তু ইংল্যান্ডে চালু আছে, যেটা আমরা বললাম যে শিশু ভাতা, এটা কিন্তু এই শিশু সুবিধার আওতাভুক্ত। এরপর বলা হচ্ছে অক্ষমতাজনিত জীবন ভাতা ও মোবিলিটি ভাতা, যেটা সংশোধন হয়ে 1992 সালে একবার সংশোধিত হয়ে এটা চালু আছে। অক্ষমতাজনিত জীবন ভাতা ও মোবিলিটি ভাতা। অক্ষমতাজনিত জীবন ভাতা অর্থাৎ যারা কোনো কিছু করতে অক্ষম, আমরা সেই 1601 সালের দরিদ্র আইনের প্রেক্ষাপটে আমরা বলতে পারি কি যে সেটি হচ্ছে যারা একেবারে অক্ষম দরিদ্র বা এইরকম লোক, তাদের জন্য কিন্তু জীবন ভাতা বা তাদের বেঁচে থাকার জন্য রাষ্ট্রীয় একটা ভাতা। সুপ্রিয় শিক্ষার্থী, যদি বোঝার অসুবিধা হয়, একটু তুমি তোমার চারপাশে তাকিয়ে দেখো যে এখন কিন্তু আমাদের দেশে আমরা বয়স্ক ভাতাই বলি আর প্রবীণ ভাতাই বলি, খুব অল্প হারেও হলে কিন্তু প্রবীণ জনগোষ্ঠীকে, যাদের কর্মক্ষমতা নেই বা যাদের পরিবারে সেই রকম সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই বা সেরকম কেউ সহযোগিতা করতে পারে না, এরা কিন্তু এই বয়স্ক ভাতা বা প্রবীণ ভাতা পেয়ে থাকে। তাইলে এই যে অক্ষমতাজনিত জীবন ভাতা বা মোবিলিটি ভাতা, এটিও কিন্তু সেই বেভারেজ রিপোর্টের সুপারিশ অনুযায়ী আসলো এবং 1992 সালে কিন্তু এটি সংস্কার হলো। তারপর বলা হচ্ছে চাকুরি সন্ধান ভাতা, অর্থাৎ শুধু বেকার চাকরি করলে টাকা পাবে বা বেকার থাকলে ভাতা পাবে তাও না, চাকুরি সন্ধান করার জন্য কিন্তু ভাতা। একটু শুনে হাসি লাগার কথা, তাই না, যে চাকরি খুঁজছে তাকেও ভাতা দেয়া। ভাতা তো দরকার আছে, কেননা তোমরা যদি তোমাদের একটু যারা বড় ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন আছে, তোমরা দেখো যে তারা যখন কোথাও চাকরির জন্য দরখাস্ত করে, তাদেরকে কিন্তু একটা পরীক্ষার ফিস জমা দিতে হয়। আবার যদি কোথাও পরীক্ষা দিতে যেতে হয়, হয়তো কোনো বিভাগীয় শহরে অথবা জেলা শহরে অথবা রাজধানী ঢাকাতে, এই যে তার যাতায়াতের একটা খরচ আছে, এই জন্য কিন্তু 1996 সালে এইরকম একটা ভাতার ব্যবস্থা ইংল্যান্ডে প্রবর্তন করা হয়। সেটি হচ্ছে চাকুরি সন্ধান ভাতা। বেকার ভাতা পাবে, আবার যারা চাকরি খুঁজছে তাদেরকে কিন্তু এই চাকরি সন্ধান ভাতা এটি দেওয়া হয়।
এরপর আরেকটি বলা হচ্ছে সামাজিক তহবিল গঠন। এটা 1986 সালে প্রবর্তিত সামাজিক তহবিল গঠন, অর্থাৎ সমাজের সবকিছু কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা কেন্দ্রীয়ভাবে সরকারিভাবে সরকার নিয়ন্ত্রণ করবে, তারা স্থানীয়ভাবে কিছু নিয়ন্ত্রণের দরকার থাকে বা দরকার পড়ে। এই ক্ষেত্রে কিন্তু এই সামাজিক তহবিল একটা গঠন করা হয়, যেখান থেকে আমরা ওই যে সমহারে চাঁদা প্রদান, আমরা 1601 সালের দরিদ্র আইনকে আমরা কিন্তু ভিত্তি বলি এই কারণে যে 1601 সালের দরিদ্র আইনে কিন্তু এরকম বলা হয়েছে যে প্যারিসই তার কি করবে, তার এলাকা বা তার ওয়ার্ড বা যেটাকে আমরা প্যারিস বলছি, সেই প্যারিস তার এলাকার দরিদ্র মানুষের সমস্যার সমাধান করবে। তাহলে এইরকম একটি ব্যবস্থার জন্যই কিন্তু এই সামাজিক তহবিল গঠনের এটি করা হয়েছে। আর লাস্ট বলা হচ্ছে ব্রেড টু ব্রেকফাস্ট, অর্থাৎ যাদের আদৌ কোনো কাজ দেয় তাদের জন্য এই কর্মসূচিটা। সেটা হচ্ছে ওই যে মানুষের সকালের নাস্তা, যে ন্যূনতম চাহিদা অন্তত ভুখা পেটে না থেকে বা নিরন্ন না থেকে কিছু খাওয়া, এই নিরন্ন মানুষের জন্য কিন্তু এই লাস্টের কর্মসূচিটি, যেটি আমরা বলছি ব্রেড টু ব্রেকফাস্ট কর্মসূচি, যেটা 1948 সাল থেকে চালু ছিল। এরপরে আরো দু একটি আছে, সেটি হচ্ছে শিশু রক্ষা ও সংশোধন আইন, যেটি 1838 সালের আইন ছিল, সেটি পরবর্তীতে 1989 সালে নতুন করে প্রণয়ন করা এবং 1991 সালে এই শিশু রক্ষা ও সংশোধন এই আইনটি বাস্তবায়ন করা। এরপর বলা হচ্ছে জনস্বাস্থ্য সেবা। জনস্বাস্থ্য সেবার আওতায় 1948 সালে জনস্বাস্থ্য সেবা কার্যক্রম এবং 1938 সালে ন্যাশনাল হেলথ সার্ভিস অ্যাক্ট এর মাধ্যমে জনস্বাস্থ্য সেবা এটি দেওয়ার ব্যবস্থা করা হয়। জনস্বাস্থ্য সেবার অর্থাৎ আমাদের এই যে ড্রিঙ্কিং ওয়াটার বা আমরা শহরাঞ্চলে যেগুলো সাপ্লাই ওয়াটার পাই, অথবা সোয়ারেজ সিস্টেম অথবা ড্রেনেজ সিস্টেম, এগুলো কিন্তু পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের মধ্যে পড়ে। এই জনস্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সেখানে 1973 সালে ন্যাশনাল হেলথ সার্ভিস অ্যাক্ট এই রকম একটি আইন চালু হয়েছে। এছাড়াও মানসিক স্বাস্থ্য সেবা, যেটি 1959 সালে প্রবর্তন করা হয়েছিল, পরবর্তীতে 1982 সালে যেটি সংশোধন করা হয়েছিল মানসিক স্বাস্থ্য সেবা, অর্থাৎ শুধু শারীরিক স্বাস্থ্য না বা শুধু জনস্বাস্থ্যই না, সাথে সাথে মানসিক স্বাস্থ্য কিন্তু মানুষের ভালো থাকার একটি অন্যতম বিষয়। এরপরে আছে এদের কর্মসূচির মধ্যে প্রবীণ কল্যাণ কর্মসূচি। আমরা নিজেরাও জানি যে ইংল্যান্ড, আমেরিকা এরকম দেশগুলোতে কি আছে, সেখানে কিন্তু ওল্ড এজ হোম আছে বা প্রবীণ নিবাস আছে, কেননা সেখানে মানুষের এত বেশি ব্যস্ততা যে তারা যেমন তাদের ছোট শিশুদের ওই বিভিন্ন বেবি কেয়ারে বা বেবি হোমে রেখে আসে, ঠিক একইভাবে পরিবারের এই বয়স্কদেরকে বিভিন্ন বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, যেটি আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা চিন্তা করতে পারি না। তারপরেও কিন্তু এটি কোথাও কোথাও আমাদের দেশে ঢাকা শহরে কিন্তু এরকম একটি বৃদ্ধাশ্রম আছে। এছাড়াও তোমরা যদি ভারতীয় শিল্পী নচিকেতার বৃদ্ধাশ্রম বলে একটি গান আছে, এই গানটিও যদি কেউ শোনো, তাহলে এই প্রবীণ কল্যাণ কর্মসূচির কি দরকার বা কি প্রয়োজন, এটা কিন্তু আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারি। মূলত প্রবীণদের রক্ষণাবেক্ষণ বা তাদের স্বাস্থ্য পরিচর্যা সহ তাদের ফুডিং, তাদের লজিং অর্থাৎ খাদ্য, বাসস্থান, এই সকল বিষয়ে ইংল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি পালন করা হয়, যেটি হচ্ছে প্রবীণ কল্যাণ কর্মসূচি। এরপর আসছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের কল্যাণ। যদিও এই কর্মসূচিটি অনেক পুরাতন, তারপরেও কিন্তু এটা 1986 সালে আবার নতুন করে সংশোধন করে এই ব্যবস্থাটি নিয়ে আসা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা একেবারে শেষ প্রান্তে এসে যেটা বলা যায় সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ইংল্যান্ডে যে সকল আইন বা কর্মসূচি সমূহ প্রশংসার দাবি রাখে, তার মধ্যে অন্যতম হচ্ছে বেভারেজ রিপোর্ট। কেননা এই বেভারেজ রিপোর্টের উপরে নির্ভর করেই ইংল্যান্ড সহ সারা বিশ্বে সামাজিক নিরাপত্তা কর্মসূচিটি চালু করা হয় এবং এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকেই কিন্তু মূলত কল্যাণ রাষ্ট্র, যেটি বর্তমান
কি বলা যায়, রাজনীতি বিজ্ঞানের ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সব থেকে জনগণের জন্য উপযোগী রাষ্ট্র হচ্ছে কল্যাণ রাষ্ট্র। সেই কল্যাণ রাষ্ট্রের ভিত্তিভূমি কিন্তু এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি। আর যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিটি এসছে স্যার উইলিয়াম বেভারিজের হাত ধরে বা তার সেই রিপোর্ট বা তিনি যে প্রতিবেদনটি পেশ করেছিলেন তার উপরে ভিত্তি করে, এই জন্য সমাজ কল্যাণের ক্ষেত্রে, এই সমাজকর্মের ক্ষেত্রে বা আধুনিক সমাজকর্মের বিকাশের ক্ষেত্রে বেভারিজ রিপোর্টের ভূমিকাটা কিন্তু অনন্য। তাহলে আজকের আলোচনা সুপ্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসের জন্য তোমাদের একটু ধারণা দিয়ে রাখি, আমরা সেখানে যে বিভিন্ন সংগঠন আমাদের সমাজকর্ম বিকাশের ক্ষেত্রে যে ভূমিকাটি রেখেছিল সেই সংগঠনগুলোর আমরা 2 থেকে 3টি সংগঠনের বিষয় আগামী ক্লাসে আলোচনা করব। আগামী ক্লাস পর্যন্ত সবার জন্য মঙ্গল কামনা করে, এবং আমরা তো আর একটি দিন পরেই আমাদের বিজয় দিবস, সেই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের সামনে আগত 2021 সালে হয়তো আমরা আবার সবাই সুস্থ থাকলে আবার তোমাদের সাথে এরকম ভার্চুয়ালি বা অনলাইন ক্লাসে দেখা হবে। আগামী বছরটি আমাদের জন্য নিরাপদ এবং সংখ্যা মুক্ত বছর হোক, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।